আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ট্যাক্সেশনের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট এই চ্যাপ্টারটা আমাদের একইভাবে অ্যাকাউন্টিংয়ের মধ্যেও আছে, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে আমাদেরও এটার মধ্যে কিছু অনেকটুকু শেষ করা লাগে, আর ভ্যাটের মধ্যে জাস্ট আমাদের লাস্টে ব্যাট ধরা লাগে। দুইটার মধ্যে আর কি এরকম পার্থক্য। সো একটা শিখলে আমাদের একইভাবে অ্যাকাউন্টিংয়ের ভ্যাটও শেখা হবে, আবার ট্যাক্সেশনের ভ্যাটও শেখা হবে। সো আমরা এটা ভালোভাবে শিখি, তাহলে পরবর্তীতে অ্যাকাউন্টিংয়েরটা আমাদের একদমই ইজি লাগবে। এখন আসি, এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা আসলে কি বা কোনটার ক্ষেত্রে আমরা যারা এসএসসিতে পড়ছে বা এডমিশনের সময় তো এগুলো তো লাগে তোমাদের। তো আমরা ওইখানে দেখছি যে উৎপাদন বিবরণী দেখছি, উৎপাদন বিবরণ ব্যয় বিবরণী আমরা করছিলাম, যে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য এটার সাথে যোগ হয় পণ্য ক্রয়, যোগ পণ্য ক্রয় পরিবহন, যোগ বিয়োগ হয়ে তোমার পার্সেস রিটার্ন বা ক্রয় ফেরত। এরপরে আমরা পাই হলো কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, অর্থাৎ কৃত পণ্যের ব্যয় পাই। এটার সাথে আমরা যোগ করি প্রত্যক্ষ খরচ। এরপরে আমরা পাই প্রাইম কস্ট বা কী কয়, প্রাইম কস্ট মানে হলো মুখ্য ব্যয় পাই। এভাবে আমরা যারা উৎপাদন ব্যয় বিবরণী করছিলাম এইচএসসিতে, তাদের জন্য এটা ইজি লাগবে। ওইখানে আমরা বাংলায় করছিলাম, এখানে জাস্ট আমরা ইংলিশে করব বিষয়গুলো, এটাই। এখন তোমরা আবার এটা দেখে ভয় পাও না, শুধু এখানে ইংলিশ, আমি বাংলাটাও রাখছি ওই পৃষ্ঠাতে। সো আগে আমরা ইংলিশটা শিখে নিই কোনটা কীভাবে, তারপরে বাংলাগুলো দেখলে তোমরা এমনি পারবা। ওকে, আমি দুইটা সিস্টেমে রাখছি যাতে তোমরা কোনোভাবে না বোঝার কোনো সুযোগ না থাকে। ওকে, এখন আসি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাটটা মেইনলি কি। ভ্যালু অ্যাডেড মানে হলো ব্যাট যোগ করা মানে কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর, মানে কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয়, অর্থাৎ আমরা যে ট্যাক্স দিই তাকে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বলে। অর্থাৎ উৎপাদিত পণ্যের উপর বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করো তুমি, সেটাই হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট। ওকে, এখন আসি, মনে করো তুমি তোমার একটা প্রতিষ্ঠান আছে, তুমি পণ্য উৎপাদন করবা। কি করবা? পণ্য উৎপাদন করবা। সে উৎপাদনকারী প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করতে তোমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ পণ্য বিক্রয় উপযোগী করার পর্যন্ত তোমার যত ধরনের ব্যয় আছে বা খরচ আছে সবগুলো এটার মধ্যে আসে। কি? সবগুলো এটার মধ্যে আসে। সো সে ব্যয়গুলো কি হতে পারে, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ করা লাগে সেগুলো আমরা দেখি। মনে করো তোমার একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, এখন সেখানে প্রথমে তোমার লাগবে বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল লাগবে। কি লাগবে? প্রারম্ভিক কাঁচামালের মজুদ বা প্রারম্ভিক মজুদ পণ্য বা প্রারম্ভিক কাঁচামাল, এরকম। এটা এখানে থাকতে পারে ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস। হ্যাঁ, তোমরা এগুলা দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমাদের যে কোশ্চেন থাকে, কোশ্চেনে এখানে মনে করো এই দুইটা নাও থাকতে পারে, আবার আরেকটা কোনো জায়গায় না থাকতে পারে, কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এগুলো মনে রাখতে হবে, তখন তোমরা বুঝতে পারবা যে কোনটা নাই কোনটা আছে। যেগুলো আছে সেগুলো দিয়ে ম্যাথ করবা। এই সরাসরি আমাদের এগুলো বলা থাকবে। তো এগুলো কোশ্চেনে বলা থাকবে, তোমার যদি স্টেপ বাই স্টেপ এগুলো মনে থাকে তাহলে তো তুমি এমনি পারবা নাকি। সো আমি সুন্দরভাবে শেখাচ্ছি, না বুঝলে অবশ্যই আমাকে বলবা, ইনবক্স করবা। তো চলো দেখি, প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। কি? বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য। এটার সাথে যোগ হবে কি? পার্সেস অফ র ম্যাটেরিয়ালস। কি? কাঁচামাল ক্রয়, অর্থাৎ কাঁচামাল ক্রয়। পার্সেস মানে কি? ক্রয় করা। র ম্যাটেরিয়ালস মানে কি? কাঁচামাল। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমাদের কাঁচামাল কি হবে? কাঁচামাল ক্রয় যোগ হবে, অর্থাৎ তুমি নতুন কাঁচামাল ক্রয় করতেছো সেটা যোগ হবে। এরপরে কাঁচামাল ক্রয়ের সাথে তোমার পরিবহন খরচ থাকতে পারে, ফ্রেট ইন, এগুলো থাকতে পারে। তখন এটা কি হবে? আমরা হয়তো এখানে সবগুলো লিখি নেই, হ্যাঁ, কিংবা কোশ্চেনেও এরকম অনেক সময় থাকতে পারে, না থাকতে পারে, এরকম আর কি। সো পার্সেস ক্রয়ের সাথে তোমার পরিবহন খরচ থাকতে পারে, আবার ক্রয় ফেরত থাকতে পারে। মনে করো পরিবহন খরচ কি ইংলিশে থাকতে পারে ফ্রেট ইন, তখন তুমি পার্সেসের সাথে এটা যোগ করবা। আবার থাকতে পারে ক্রয় ফেরত বা পার্সেস রিটার্ন, ক্রয় ফেরত, তখন কি করবা? তখন পার্সেস রিটার্ন বিয়োগ করবা। বিয়োগ করে আমরা এগুলো এভাবে করব।
করার পরে যে মানটা পাবো সেটা থেকে আমরা মাইনাস করব এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, অর্থাৎ সমাপনী মজুত পণ্য, কাঁচামালের সমাপনী মজুত পণ্য যেটা আছে সেটা বিয়োগ করব। তাহলে আমরা পাবো কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, অর্থাৎ কাঁচামালের ব্যয় আর কি। অর্থাৎ আমি যদি এখানে দেখি ব্যবহৃত কাঁচামালের ব্যয় মানে কি, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড মানে কি ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ইউজড মানে ব্যবহৃত, আর র ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল, অফ মানে এর, কস্ট মানে ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম স্টেপ কি, দেখো স্টেপ বাই স্টেপ শিখতে হবে। প্রথম হচ্ছে আমাদের বের করব কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড। এটা কিভাবে বের করব, প্রারম্ভিক মজুত পণ্য বা বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, এটার সাথে যোগ হবে পণ্য ক্রয় বা পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। এটা তারপরে ক্রয়ের সাথে যদি অন্য কিছু থাকে সেটা যোগ বিয়োগ হবে। এরপরে আমরা বিয়োগ করব সমাপনী মজুত পণ্য, কাঁচামালের সমাপনী মজুত পণ্য, এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস। তাহলে পাবো আমরা কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাবো। এখন এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা কি যোগ করব, অ্যাড করব কি ডিরেক্ট লেবার কস্ট অ্যান্ড আদার ডিরেক্ট কস্ট। এখানে তোমার কোশ্চেনে বলা থাকতে পারে ডিরেক্ট লেবার অথবা ডিরেক্ট ওয়েজেস, ওয়েজেস মানে কি মজুরি। সো এরকম যদি বলা থাকে এটা মানে হচ্ছে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ ব্যয়। অ্যাড মানে কি যোগ করা, তাহলে কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড এটার সাথে আমরা যোগ করব ডিরেক্ট ওয়েজেস অথবা ডিরেক্ট লেবার অথবা ডিরেক্ট কস্ট অ্যান্ড আদার ডিরেক্ট কস্ট, যে কোনো প্রত্যক্ষ খরচ আর কি, এগুলো আমরা যোগ করব। যোগ করার পরে আমরা পাবো প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে কি মুখ্য ব্যয়, প্রাইম কস্ট মানে কি মুখ্য ব্যয়। তাহলে আমরা প্রথম স্টেপে কি পাইছি, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, ফার্স্ট স্টেপ এটা মুখস্থ করে ফেলবা। সেকেন্ড স্টেপে এটার সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ ব্যয় বা ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার, তাহলে পাবো কি আমরা প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। ওকে, এভাবে মুখ্য ব্যয়ের সাথে আমরা কি যোগ করব, মুখ্য ব্যয়ের সাথে যোগ করব ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি কস্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি, কারখানা ও পরিব্যয়, কি কারখানা ও পরিব্যয়। যেমন আমরা এখানে বলছি কি প্রত্যক্ষ ব্যয়, যে কোনো প্রত্যক্ষ ব্যয়, এখানে প্রত্যক্ষ ব্যয় তার মানে যেগুলো অপ্রত্যক্ষ ব্যয় সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে আসবে। যেমন আমরা বলতে পারি তোমার ইয়ের অবচয়, মেশিনের অবচয়, এটাও কিন্তু কারখানার উপরে ব্যয়। এরপরে আরও ব্যয় আছে, যারা ফিড বেসে আসো তোমাদের গ্রুপে আমি কোনগুলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড সে আরও আছে সেগুলো দিয়ে দেবো। ওকে, এখানে যদি সবগুলো লিখতে যাই তাহলে তোমাদের মাথা গোলাই যাবে এতগুলো কোশ্চেন দেখে বা এতগুলো দেখে আর কি, এলিমেন্টস দেখে। সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড তোমার কোশ্চেনে সরাসরি বলা থাকবে ফ্যাক্টরি ওভারহেড অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এদিক বলা থাকলে আমরা প্রাইম কস্টের সাথে যোগ করব। এরপরে তোমার থাকলে অবচয় বা ডেপ্রিসিয়েশন থাকলে সেটাও আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে পাবো হলো ফ্যাক্টরি কস্ট, কি পাবো, কারখানার উৎপাদন ব্যয় পাবো। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপে পাইছি কস্ট অফ র ম্যাটেরিয়ালস, এটার সাথে যোগ করছি ডিরেক্ট কস্ট। এরপরে পাইছি প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে আমরা যোগ করছি ম্যানুফ্যাকচারিং ওভারহেড, কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয়গুলো যোগ করার পরে পাবো হলো ফ্যাক্টরি কস্ট বা কারখানা উৎপাদন ব্যয়, এটা আমরা পাবো। এটার সাথে আমরা কি যোগ করব, এটার সাথে অ্যাড বা যোগ করব বিগিনিং ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ কারখানার চলতি কার্যের ব্যয়। কি পাবো, চলতি কার্যের ব্যয় পাবো। অ্যাড চলতি, কোশ্চেনে সরাসরি এগুলো বলা থাকবে, তুমি জাস্ট এগুলো মুখস্থ করে ফেলবা, এই যে এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবা। বিগিনিং জায়গায় তোমার এখানে ওপেনিং থাকতে পারে, দুইটার মানে একই। অর্থাৎ তোমার যদি বিগিনিং থাকে কিংবা ওপেনিং থাকে, সাথে বলা থাকে ওয়ার্কিং প্রসেস, তাহলে তুমি এটা ফ্যাক্টরি কস্টের সাথে যোগ করবা। এরপরে বিয়োগ করবা কি এন্ডিং ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ সমাপনী চলতি কার্য। যোগ করবা প্রারম্ভিক চলতি কার্য, বিয়োগ করবা সমাপনী চলতি কার্য, তাহলে পাবে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদন ব্যয়। কি পাবে, উৎপাদন ব্যয়। এখানে হচ্ছে কারখানার উৎপাদনের ব্যয়, কারখানার উৎপাদন ব্যয়, এটার সাথে তুমি যদি যোগ করো প্রারম্ভিক চলতি কার্য বিয়োগ করো সমাপনী চলতি কার্য, তাহলে পাবে হলো কারখানার উৎপাদন ব্যয়। এখানে পাবে শুধু উৎপাদন ব্যয়।
তাহলে এগুলো আমরা এভাবে করব। এই যে এগুলো সরাসরি কোশ্চেনে বলা থাকবে, তোমার কাজ হলো জাস্ট মুখস্থ করে ফেলা। এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিংবা ফ্যাক্টরি ওভারহেড সরাসরি কোশ্চেনে বলা থাকবে। এরপর পারচেজ অফ র ম্যাটেরিয়ালস, এরপরে ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস কিংবা বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, এগুলো কোশ্চেনে বলা থাকবে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ মুখস্থ করবা। যেমন আমি বলছি প্রথমে আমরা এই তিনটা করে পাবো, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এটা গেল। এটার সাথে আমরা যোগ করব, অ্যাড করব ডিরেক্ট লেবার, করলে আমরা পাবো প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ম্যানুফ্যাকচারিং ওভারহেড, উৎপাদন ব্যয়। এখানে তোমার মেশিনের অবচয় থাকতে পারে, সেটাও আসবে। তাহলে পাবো কি ফ্যাক্টরি কস্ট, কারখানার উৎপাদন ব্যয় পাবো। এখন কারখানার উৎপাদন ব্যয়ের সাথে আমরা আবার যোগ করব বিগিনিং ওয়ার্কিং প্রসেস, প্রারম্ভিক চলতি কার্য। এরপরে বিয়োগ করব হলো সমাপনী চলতি কার্য, এন্ডিং ওয়ার্কিং প্রসেস। তাহলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অর্থাৎ উৎপাদন ব্যয় পাবো। এখন এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা কি করব, অ্যাড করব হলো বিগিনিং ফিনিশড গুডস, কি বিগিনিং ফিনিশড গুডস। এরপরে আমরা এটার সাথে বিয়োগ করব এন্ডিং ফিনিশড গুডস। তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। এখন বিগিনিং ফিনিশড গুডস কি, এটা হলো প্রারম্ভিক কী কয়, আমরা যদি দেখি এখানে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ। এটা কি বিগিনিং ফিনিশড গুডস মানে হলো প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ। এরপরে বিয়োগ করব হলো এন্ডিং ফিনিশড গুডস, অর্থাৎ সমাপনী তৈরি পণ্যের মজুদ। যোগ হবে প্রারম্ভিক চলতি পণ্যের মজুদ, আর বিয়োগ হবে সমাপনী চলতি পণ্যের মজুদ। তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। কী পাবো, বিক্রিত পণ্যের ব্যয়। এগুলো তোমরা সরাসরি মুখস্থ করে ফেলবে, এইগুলো বুঝছো, কোশ্চেনে সরাসরি এইভাবে বলা থাকবে। এগুলো ওপেনিং আর এন্ডিংয়ের জায়গায় তোমার লাস্ট বলা থাকতে বিগিনিং আর এন্ডিংয়ের জায়গায় বলা থাকতে পারে ওপেনিং ফিনিশড গুডস, এখানে বলা থাকতে পারে ক্লোজিং ফিনিশড গুডস। ওকে, তো এইগুলো আমরা এইভাবে বলা থাকলে কি করব, এটা যোগ করবে, এটা বিয়োগ করবো, করার পরে পাবো হলো কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এরপরে কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা কিছু কমার্শিয়াল এক্সপেন্স যোগ করব, যেমন সেলিং এক্সপেন্স বা বিক্রয় ব্যয়। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক ব্যয়। এই বিষয়গুলো আমাদের যোগ করা লাগবে। কার সাথে যোগ করব, কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ডের সাথে এগুলো যোগ করলে আমরা পাবো টোটাল কস্ট। এই যে টোটাল কস্ট আমরা এখানে দিলাম এগুলো যোগ করে। এরপরে আমরা কি করব, টোটাল কস্টের সাথে আমরা যোগ করব হলো প্রফিট, অ্যাড করব কি প্রফিট। প্রফিট কীভাবে ধরবো, টোটাল কস্ট ইন্টু পার্সেন্টেজ অফ প্রফিট। আমাদের কোশ্চেনে বলা থাকবে এত পার্সেন্ট প্রফিট করতে চায়, বা বিক্রয়ের উপর এত পার্সেন্ট, বা ব্যয়ের উপর বা ক্রয়ের উপর, অর্থাৎ এই যে টোটাল ব্যয়ের উপর আর কি, ব্যয়ের উপর এত পার্সেন্ট বা বিক্রয়ের উপর এত পার্সেন্ট, এরকম বলা থাকবে। তখন আমরা কি করব, সেটা যোগ করব। তো প্রফিট আমরা যোগ করব কোশ্চেনে যত পার্সেন্ট থাকবে সেটা দিয়ে। এই যে টোটাল কস্ট এটা পাইছি না, এটার উপর লাস্ট পার্সেন্টেজ করে যেটা আসবে সেটা আমরা এখানে বসাবো। বসালে পাইবো হলো টোটাল ভ্যাট চার্জেবল ভ্যালু, অথবা সেলস বিফোর ভ্যাট, কি সেলস বিফোর ভ্যাট অথবা টোটাল ভ্যাট চার্জেবল ভ্যালু, অর্থাৎ যেটার উপর ভ্যাট ধরা যাবে। ওকে, এরপরে এখন এটা তো এটার উপর ভ্যাট ধরবো কীভাবে, টোটাল সেলস প্রাইস অথবা সেলিং প্রাইস আফটার ভ্যাট অথবা সেলস ইনক্লুডিং ভ্যাট, এটার উপর ভ্যাট ধরলে আমরা এই যে ভ্যাট এখানে বসাবো। এখন ভ্যাটটা আমরা আলাদাভাবে ধরবো, আমরা কোশ্চেনে অ্যান্সার করলে এই পর্যন্ত শেষ করে দিতে পারি, কারণ আমরা ভ্যাটটা আলাদাভাবে নির্ণয় করব। আমরা ভ্যাট আলাদাভাবে নির্ণয় করব, ওই পেজে আমি এটা রাখছি। হ্যাঁ, সো আমাদের কি করতে হবে, তাহলে এই পর্যন্ত শেষ করতে পারি, কিংবা ব্যাট ধরলে ব্যাটটা আমরা এখানে নিয়ে আসতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা কি পাবো, টোটাল সেলস প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য পাবো। এখন আসি তোমাদের একটা বিষয় বলে, আমরা যে প্রথমে পণ্য ক্রয় করি, একটা পণ্য ক্রয় করলে সেটার মধ্যে কিন্তু ট্যাক্স সরকার দিয়ে ধরে থাকে। সরকার কিন্তু আমরা যে পণ্যটাই ক্রয় করি ওইটা থেকে কিন্তু সরকার ট্যাক্স নেয়, আমরা হয়তো বা জানি না। অর্থাৎ প্রথমে আমরা একটা পণ্য ক্রয়, সাপোজ মনে করো তুমি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তুমি পণ্য উৎপাদন করবে। উৎপাদন করার জন্য তুমি প্রথমে কি কিনবে, পণ্য কিনবে। সাপোজ তুমি এরকম খাতা উৎপাদন করবে, খাতা বানাবে। এখন খাতা বানাইতে হলে তোমার প্রথমে কি কিনতে হবে,
খাতার খাতা বানানোর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কেনা লাগবে। সাপোজ আমরা ধরলাম তোমার খাতার উপরে যে মুকুট লাগে, খাতার উপরে যে কভার পেজটা লাগে, তোমার তো ওইটা কেনা লাগবে আলাদা নাকি, খাতার উপর দিয়ে জিনিসটাকে সাজানোর জন্য, খাতাটাকে সাজানোর জন্য। এখন তুমি যে কভার পেজটা কিনবা, তুমি কি এটা কর বা ট্যাক্স ছাড়া কিনবা? ওইটার মধ্যে কিন্তু সরকার ট্যাক্স ধরে নিচ্ছে, কিন্তু আমরা হয়তো বা অনেকে জানি কিংবা জানি না। আমরা যে পণ্যটাই কিনি না কেন, সরকার কিন্তু ওইটাতে ট্যাক্স নেয়, এটা মনে রাখবা। তুমি যদি একটা কলমও কিনো, একটা পেন্সিলও কিনো, ওইটার উপর কিন্তু সরকার ট্যাক্স নেয়। তার মানে তুমি যখনই খাতার উপর মুকুটটা কিনলা বা কভার পেজটা কিনলা, ওইটার উপর সরকার প্রথমে ট্যাক্স নিছে। ক্লিয়ার? এরপরে আবার তুমি কি করতেছো, লাস্টে গিয়ে আবার সেলস প্রাইসের উপর তুমি ট্যাক্স দিচ্ছ। অর্থাৎ তুমি কভার পেজের জন্য একটা ট্যাক্স দিয়ে আসছো, আবার পণ্যটা উৎপাদন করতেছো কিন্তু তুমি। এখন তুমি একটা পুরা খাতা বানালে, বানানোর পরে এখন তুমি আবার এটা বিক্রি করবে, এটার জন্য তোমার আবার ট্যাক্স দেওয়া লাগবে। তুমি যে এটা উৎপাদন করবা, পুরো একটা খাতা বানাবে, এটার উপরে সরকারের ট্যাক্স দেওয়া লাগবে। তার মানে তুমি ট্যাক্স কিন্তু পণ্য ক্রয়ের সময় ট্যাক্স দিচ্ছ, অর্থাৎ পণ্য উৎপাদন করবা যেটা, সেটার এলিমেন্টস বা উপকরণগুলো ক্রয় করার সময় তুমি ট্যাক্স দিচ্ছ। আবার পণ্যটা ফুল বানানোর পরেও তুমি কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, সেলস প্রাইসের মধ্যে একটা ট্যাক্স ধার্য করা লাগে। অর্থাৎ পণ্যটা বানানোর পরেও তোমার কিন্তু আবার ট্যাক্স দেওয়া লাগে। সেই জন্যে আমাদের এখানে কি করো, ক্যালকুলেশন অফ ভ্যাট। এই যে ভ্যাট আমরা এখানে আলাদাভাবে করতেছি, দেখো ভ্যাট অন সেলস, টোটাল ভ্যাট চার্জেবল ভ্যালু। ওই যে আমরা লাস্টে যে ভ্যাট চার্জেবল বলছিলাম বা টোটাল সেলস বিফোর ভ্যাট বলছিলাম, এটার উপর 15% করবো। কোশ্চেনে এটা বলা থাকবে, কি কোশ্চেনে এটা বলা থাকবে, এটার উপর আমাদের ভ্যাট ধরা লাগবে। কি করা লাগবে? ধরা লাগবে। সো 15% আমরা ভ্যাট ধরলাম। কোশ্চেনে যদি বলা না থাকে তারপরে আমরা 15% ধরবো, আর কোশ্চেনে বললেও আমরা 15% ধরবো। অর্থাৎ কোশ্চেনে যেটা বলে সেটা ধরবো। তাহলে প্রথমে আমরা সেলসের উপর একটা ভ্যাট ধরবো, এটাও সরকারকে দেওয়া লাগবে। আবার আমরা ওই যে আগে যে প্রথমে পণ্যটা ক্রয় করছি, খাতার যে কভার পেজটা ক্রয় করছি, সেখানে যে ভ্যাট দিতে হয়েছে, সেটা কিন্তু এখন আমরা কি করব, লেস করে দেব বা মাইনাস করে দেব। মাইনাস করলে আমরা আসল ভ্যাট পেয়েবল পাবো, অর্থাৎ মূল দায় যেটা আমাদের সেটা পাবো। যেমন এখানে আমরা লিখছি কি, ভ্যাট অন কস্ট অফ র ম্যাটেরিয়ালস। আমরা যে পণ্যটা ক্রয় করছি সেটা ব্যয়, ক্রয় করার সময় যে ব্যয় হয়েছে তার উপর যে ভ্যাট দিছি আমরা প্রথমে ইউজ করার জন্য, সেটার উপর আমাদের ট্যাক্স যেটা ছিল সেটা আমরা এখানে ধরছি, আবার ধরে বাদ দিছে। যেমন এখানে আমাদের পণ্যটা ক্রয় করছে কত, এই যে কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, পণ্যটা ক্রয়ের যতটা ব্যয় আছে এখানে সেটা। এই সাপোজ এখানে আছে 1,00,000 টাকা, এখানে আমরা কত পাইছি, এখানে 1,00,000 টাকা পাইছি, এটা আমাদের ব্যয়। এখানে আমরা কি করছি, অলরেডি ট্যাক্স দিছি একবার। এখন আবার সেলসের উপর আমাদের ট্যাক্স দিতে হচ্ছে এই যে 15%, যার জন্য আমরা তো দুইবার ট্যাক্স দিতে পারবো না, একবার ট্যাক্স দেবো আমরা, কারণ তাহলে দ্বৈত ট্যাক্স হয়ে যাচ্ছে এখানে। আর দ্বৈত ট্যাক্স বা দুইবার ট্যাক্স পরিহার করার জন্য আমরা ভ্যাট এটা কি করি, প্রথমে যে ভ্যাটটা দিই সেটা কি করি, বিয়োগ করি বা মাইনাস করি। ক্লিয়ার? যেমন এখানে আমরা দেখছি ভ্যাট অন কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, অর্থাৎ এই যে ওই যে আমি ওইখানে 1,00,000 টাকা ধরছি, তাহলে এখানে হবে 1,00,000 ইন্টু 15 ভাগ 115। যখন মানে কি 1,00,000 টাকার মধ্যে আমাদের ট্যাক্স ধরা আছে, 1,00,000 টাকার মধ্যে ট্যাক্স ইনক্লুড, কারণ ওই সময় আমরা ট্যাক্স দিয়ে আসছি, ওইখানে কিন্তু ট্যাক্স ইনক্লুড। আমি যে খাতার মুকুটটা কিনছি বা কভার পেজটা কিনছি বা পণ্য বানানোর জন্য যে উপকরণগুলো কিনছি, ওইখানে ট্যাক্স দিতে হচ্ছে। সো ওইটার মধ্যে কিন্তু ট্যাক্স ইনক্লুড, সরকারের ট্যাক্স ধরে রাখে। আর সেটা যদি এরকম হয় তখন আমরা কি করব, 15 ভাগ 115, এর 15% হলে 15 দিয়ে ভাগ দেবো, ভাগ দেবো 100, গুণ দিব 15 দিয়ে, ভাগ দেবো 115 দিয়ে, এই সিস্টেমে করবো। ওকে, সো 1,00,000 ইন্টু 15 ভাগ 115 এইভাবে করব। আর এখানে কি, ভ্যাট অন সেলস, আমরা ভ্যাট সেলসের ওপর ভ্যাট ধরবো, 15% কী করবো, ভ্যাট ধরবো, কারণ এটা আমাদেরকে সরকারকে দেওয়া লাগবে। তো এই জন্য আমরা একবার ভ্যাট এখানে লিখছি সেলসের উপর, আর আগে যেটা আছে সেটা বাদ দিয়ে দিছে, বাদ দিলে আমরা মেন ভ্যাট পেয়েবল বা ভ্যাটের যে দায় আছে সেটা পাবো। অর্থাৎ সরকারকে আমাদের এত টাকা পরিশোধ করা লাগবে ভ্যাট। ক্লিয়ার? তাহলে ভ্যাটটা আমরা কি করব, আলাদাভাবে এইভাবে ক্যালকুলেশন করব। চলো
তাহলে আজকের ক্লাসটা আমরা ইয়ে করছি। এখন আসে চলো আমরা তাহলে ইয়েতে বাংলাতে একটু দেখি বাংলাতে কীভাবে। প্রথমে আমাদের কোম্পানির নাম লিখবো, এরপরে স্টেটমেন্ট শোয়িং অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফর দ্য ইয়ার এন্ডেড 2000 এত এত যেটাই থাকুক, পার্টিকুলার্স, এরপরে টাকা টাকা। তা আমি যেটা বলছি যারা এসএসসিতে পড়ছে অ্যাডমিশনে পড়ছে তোমাদের জন্য এটা ইজি লাগবে। এখন এই যে প্রারম্ভিক কাঁচামাল, এটার সাথে যোগ হবে কাঁচামাল ক্রয় অথবা ক্রয় পরিবহন, বিয়োগ হবে ক্রয় ফেরত। এরপরে এটা করার পরে আমরা যেটা পাবো সেটা থেকে বিয়োগ করব সমাপনী কাঁচামাল। তাহলে পাবো কি ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ ব্যয়। তাহলে এটা যোগ করার পরে পাবো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ করব কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয়গুলো যোগ করার পরে পাবো কারখানা উৎপাদন ব্যয়। এরপরে কারখানা উৎপাদন ব্যয়ের সাথে যোগ করব প্রারম্ভিক চলতি কার্য, বিয়োগ করব সমাপনী চলতি কার্য। তাহলে পাবো কি উৎপাদন ব্যয়। এরপরে যোগ করব প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, বিয়োগ করব সমাপনী তৈরি পণ্যের মজুদ। পাবো হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করব ব্যবসায়িক খরচা বলে, অর্থাৎ প্রশাসনিক ব্যয়, বিক্রয় ব্যয়, এগুলো যোগ করব। যোগ করার পরে পাবো হলো মোট খরচ বা মোট ব্যয়। ওকে, এরপরে এটার সাথে যোগ করব মুনাফা। তাহলে পাবো কি বিক্রয় পূর্ববর্তী ভ্যাট, অর্থাৎ সেলস বিফোর ট্যাক্স বা বিক্রয় পূর্ববর্তী ভ্যাট। এরপরে এটার সাথে যোগ করব ভ্যাট। ভ্যাট যোগ করলে আমরা পাবো মোট বিক্রয় মূল্য। সো আমরা এই ভ্যাটটা কী করছি আলাদাভাবে নির্ণয় করব, ওইখানে তো দেখাইলামই। অর্থাৎ আমরা এখানে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, যে কাঁচামালটা ক্রয় করছি এটার মধ্যে সরকার অলরেডি ট্যাক্স ধরে রাখছে। এই ট্যাক্সটা আমরা কি করি সেলসের উপর যেহেতু আবার আমাদের 15% ট্যাক্স ধরা লাগবে, সেলসের উপর যেহেতু আবার 15% ট্যাক্স ধরা লাগবে, সেই জন্য আমরা কি করছি আগের প্রথমে যে ক্রয়ের সময় যে ভ্যাট দিছি সেটা বাদ দিয়ে দিছি। তারপরে আমরা টোটাল ভ্যাট পেয়েবল পেয়ে যাচ্ছি। ওকে, সো আমি এখানে যেগুলো বাংলাতে বলছি ওইখানে এগুলো জাস্ট ইংলিশে বলছি, এখানে জাস্ট এগুলো ইংলিশে বলছে। হ্যাঁ, তোমাদের পরীক্ষাতে এভাবে ইংলিশে থাকবে, তখন তোমরা এইভাবে এগুলো দেওয়া লাগবে। তুমি যদি বলো এগুলো কঠিন, তার মানে এগুলো কঠিন, কিছুই করার নেই, তোমাকে পারতেই হবে, এগুলোর বাইরে তো আর কিছু নাই। সো কঠিন হলেও তোমাকে শিখতে হবে, কিছুই করার নেই। সো আমি সেজন্য বলি, মনে করো তোমার কোশ্চেনে এই যে এই ইয়েটা থাকলো না, এই দুইটা এন্ট্রি থাকলো না, এগুলো থাকতেছে, এটা থাকলো, তখন তোমার যদি স্টেপ বাই স্টেপ মনে থাকে তুমি এগুলো যোগ করবা, এগুলো যোগ করবা। এন্ডিং ইনভেন্টরি এরা তুমি কোশ্চেনে দেখলে এটা বিয়োগ করবা কিসের থেকে, এইখান থেকে পারচেজ করবা, এরপরে পারচেজের থেকে এটা বিয়োগ করবা। এইভাবে এগুলো করা লাগবে তোমার। অর্থাৎ এভাবে তোমার স্টেপ বাই স্টেপ এগুলো মনে রাখতে হবে, মনে রাখলে তখন তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, কারণ এগুলো সরাসরি বলা থাকবে। সো তোমাকে এইভাবে পারতে হবে আর কি। যদি কোনোটা না বুঝো অবশ্যই আমাকে বলবা। প্রথমে আমরা নেম অফ দ্য কোম্পানি, কোম্পানির নাম লিখবো, এরপরে স্টেটমেন্ট শোয়িং দ্য ক্যালকুলেশন অফ সেলস ফর ভ্যাট ক্যালকুলেশন ফর দ্য ইয়ার এন্ডেড 2000 এত এত, এরকম আমরা লিখবো। লেখার পর এইভাবে ঘর করে আমরা লিখবো। সাপোজ এখন তোমার কোশ্চেনে এমন দেওয়া থাকলো কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এগুলো দেওয়া নেই। কি দেওয়া নেই? এগুলো দেওয়া নেই। এখন তুমি যদি এটা মুখস্থ করে রাখো, মনে থাকে তোমার, তাহলে তুমি তো সরাসরি বুঝে যাবা যে আমরা কস্ট অফ র ম্যাটেরিয়ালস পাই কোথা থেকে। এই যে এগুলো যোগ বিয়োগ করার পরে পাই, তখন তোমার বলা থাকবে ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস। তখন তুমি কি করবা কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজডের সাথে ডিরেক্ট লেবার যোগ করবা, তাহলে পাবা হলো প্রাইম কস্ট। তোমার এই উপাদানগুলো সাপোজ দেওয়া থাকলো না, সরাসরি এটা বলা থাকলো, এটার সাথে তুমি যোগ করবে এটা, পাবা প্রাইম কস্ট। কিংবা তোমার এই যে উপরের এই চারটা পাঁচটা দেওয়া নেই, আছে প্রাইম কস্ট, সরাসরি প্রাইম কস্ট দেওয়া আছে, আর এইগুলো দেওয়া নেই। তখন তুমি যদি এটা পারো যে প্রাইম কস্টের পরে স্টেপ কি, তখন তুমি প্রাইম কস্টের সাথে যোগ করবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা কারখানা ও পরিব্যয়, এগুলো যোগ করবা, পাবা ফ্যাক্টরি কস্ট। এভাবে তোমার একটা দেওয়া না থাকতে পারে বা এই দুইটা দেওয়া না থাকতে পারে। এখন তুমি যদি স্টেপ বাই স্টেপ পারো তাহলে এগুলো মনে থাকবে, বুঝতে পারবা, কোশ্চেনে অ্যান্সার করতে পারবা যেভাবে আসুক। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেউ যদি কোনোটা না বুঝে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। আর এই চকটা ফুল মুখস্থ করে ফেলবা, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে ফেলবা, তাহলে দেখবে এই ম্যাথগুলো একদমই ইজি লাগবে তোমার কাছে। ওকে, আমরা তো নেক্সট ক্লাসে কোশ্চেনে অ্যান্সার করব, তখন দেখতে পারবা যে কোশ্চেনগুলো কেমন।
এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোশ্চেনে আরও ছোট হয়, আরও সংক্ষেপে হয়, কোশ্চেন ইজি হয়। সো আজকের ক্লাসটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।